কাকিমা বললেন, অঙ্কিতার দুই বন্ধু তাকে খুব করে বলেছে সে যার কাছে অঙ্ক শেখে তার কাছে অঙ্ক শিখতে চায়। কিছু সময় চুপ থেকে বললাম, আমার নিজের যা চাপ তাতে আমার পক্ষে আলাদা সময় বার করা খুব মুশকিল। কাকিমা বললেন, অন্য সময় নয়, মেয়েকে নিয়ে যখন বসো তখন তারা যদি দুজন থাকে তুমি পারবে না? সাথে সাথে বললাম, অঙ্কিতা বা আপনাদের কোনো অসুবিধা না হলে পারবো। তাহলে ওদের আসতে বলি। বলেই বললেন, টাকাটা কত বলবো? ওটা আমি বলতে পারবো না বলে উপরে উঠে যাচ্ছি, কাকিমা বললেন, চাও করেছি, হাত পা ধুয়ে এসো, খেয়ে যেও। 1 মাস পরে যখন অঙ্কিতার দুই বন্ধু ইভা আর কৃতিকা অঙ্ক করে চলে যাওয়ার সময় 2000 টাকা করে 4000 টাকার দুটো খাম আমার হাতে ধরিয়ে দিয়ে গেল, আমি সেটা কাকিমার হাতে তুলে দিয়ে বললাম, আমার জীবনের প্রথম আয়, আপনি আমার মায়ের মতো। এই টাকাটা দিয়ে আপনার পছন্দ মতো যদি একটা কাপড় কিনে নেন তাহলে আমার খুব ভালো লাগবে। কাকিমা একটু অবাক হয়ে খাম দুটো আমাকে আবার হাতে ফেরত দেওয়ার জন্য হাত এগিয়ে দিয়ে বললেন, কেন, তোমার তো মা আছেন, তুমি তাকে কিনে দিও। হেসে কাকিমাকে সেদিন বলেছিলাম তাকেও দেব। 3 মাস পর 4 দিনের ছুটিতে যখন বাড়ি যাব তখন মায়ের জন্য কিনে নিয়ে যাব। সেদিন কাকিমা আর কিছু না বলে আমার দিকে তাকিয়ে শুধু একটু হেসেছিলেন। 14 মাসের মাথায় কলেজের এক বন্ধু বলল, তাদের হোস্টেলের একটা সিট খালি হচ্ছে, আমি যদি সেখানে থাকতে চাই তাহলে 2 দিনের মধ্যে যোগাযোগ করতে হবে। বন্ধুকে বললাম, তুই কথা বলে রাখ, আমি যেখানে থাকি তাদের সাথে কথা বলে তোকে ফাইনাল বলবো 2 দিনের মধ্যেই। প্রথমে বাবা মাকে কিছু না বলে বাসায় ফিরে কাকিমাকে বললাম, হোস্টেলে একটা সিট পেয়েছি, আপনি অনুমতি দিলে আমি সেখানে যেতে পারি। হঠাৎ আমার মুখ থেকে এরকম কথা শুনে কাকিমা অবাক হয়েই বললেন, কেন অভিক, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? কাকিমার এই প্রশ্নে আমি আমতা আমতা করে বললাম, না মানে আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য আপনাদের অসুবিধা হচ্ছে। কাকিমা নির্দ্বিধায় বললেন, প্রথম প্রথম একটু হয়েছিল, এখন তুমি ঘরের ছেলে হয়ে গেছো, তুমি আছো বলেই তো তোমার কাকু এখন অনেকটা নিশ্চিন্ত হয়েছে। দোকান বাজারটা যেমন তুমি করে আনো তেমনি তোমার জন্যই তো অঙ্কিতা অঙ্কে এত ভালো রেজাল্ট করেছে। না না, তুমি যেমন আছো তেমন থাকো, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অঙ্কিতার রেজাল্ট ভালো হয়েছিল দেখে কাকু কাকিমাকে বলেছিলাম ওকে যাদবপুরে ভর্তি করে দিন। আমার কথা শুনে কাকু কাকিমা অঙ্কিতাকে যাদবপুরে ভর্তি করে দিলেন। ফাইনাল পরীক্ষা দিয়ে কাকিমাদের বাড়ি থেকে চলে এসে নিজেদের বাড়িতে মা বাবার কাছে ফিরে এসে বন্ধুদের সাথে কটা মাস চুটিয়ে আড্ডা দিয়ে যেদিন রেজাল্ট বেরোলো সেদিন শরীরটা খারাপ ছিল বলে 2 দিন পর কলেজে গিয়ে সবার সাথে দেখা করে তখন চলে আসছি অঙ্কিতার সাথে দেখা। অঙ্কিতাই বলল, নিশ্চয়ই ভালো রেজাল্ট হয়েছে। বললাম, চাকরির বাজারই বলে দেবে আমার রেজাল্ট ভালো হয়েছে না মন্দ। যদি চাকরি না পাই তাহলে ভালো রেজাল্টের কি আর কোনো মূল্য থাকে? অঙ্কিতা বলল, ডোন্ট ওয়ারি, আপনি অবশ্যই চাকরি পাবেন। বলেই বলল, আমাদের বাড়ির দিকে যাবেন নাকি? হ্যাঁ বলে বললাম, কাকু কাকিমাদের সাথে দেখা করে তবে বাড়ি যাব। ঠিক আছে, যান বলে অঙ্কিতা তার ক্লাসরুমের দিকে এগোতে লাগলো। আমি অঙ্কিতাদের বাড়ি যাব বলে কলেজের গেটের দিকে পা বাড়ালাম। মাস 5 মধ্যে 2টো চাকরির অফার এসেছিল। একটাই প্রথম 3 বছর ব্যাঙ্গালোরে থাকতে হবে, তারপর কলকাতায় দেবে, আর একটা চেন্নাইতেই থাকতে হবে। বাবা মাকে বুঝিয়ে ব্যাঙ্গালোরেরটাই জয়েন করতে চলে গেলাম। 2 বছর পর আমার এক কলেজ বন্ধুর যোগাযোগে 7 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে বাবাকে সঙ্গে নিয়ে দমদম জংশনের কাছে ইএমআইতে একটা 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে রেখে আবার চলে গেলাম। বাবা ফ্ল্যাটটায় পুজো করিয়ে মাঝে মধ্যে এসে টুকটুক করে জিনিসপত্র কিনে সাজিয়ে রেখে যেতেন। 3 বছর 4 মাস পর কলকাতায় ফিরে 2 দিন বাবা মায়ের সাথে থাকতে গিয়েছিলাম।
রাতের খাবার খাওয়ার সময় মা বললেন, তোর জন্য মেয়ে দেখেছি, এবার কিন্তু তোকে বিয়ে করতে হবে। আমতা আমতা করলেও মা শোনেননি, শুধু জিজ্ঞাসা করেছিলাম, তুই কি কোনো মেয়ে পছন্দ করে রেখেছিস? যদি কেউ থেকে থাকে তাহলে বলতে পারিস। হেসে বলেছিলাম, না, কেউ নেই। দেশের বাড়ি থেকে দমদমের ফ্ল্যাটে চলে এসে সেখান থেকে অফিস করতে লাগলাম। প্রায় 7-8 মাস হয়েছে ব্যাঙ্গালোরে যেভাবে চলতাম এখানেও সেভাবে চলছি। সকালে ব্রেড, ডিম সিদ্ধ আর চা খেয়ে অফিস চলে যেতাম। দুপুরে কোনো দিন অফিসের সামনে ফুটের হোটেল থেকে ভাত, মাছের ঝোল কিংবা রুটি ঘুগনি খেয়ে নিতাম। অফিস করে বাড়ি ফেরার পথে প্রতিদিনই রুটিটা কিনতেই হতো। কোন দিন মাংস, কোন দিন ডিম নিয়ে এসে একটু বেশি করে রান্না করে ফ্রিজে রাখতাম, যাতে অন্তত 2-3 দিন খেতে পারি। সেদিনও অফিস থেকে ফেরার পথে 4টে রুটি আর 2টো সিঙ্গাপুরি কলা কিনে ঘরে ঢুকেই বুঝতে পারলাম বাবা আর কেউ একজন এসেছেন। অফিস ব্যাগটা ডাইনিং টেবিলের সামনের চেয়ারে রেখে পাশের ঘরটায় গিয়ে দেখি শুভ্র কাকু আর বাবা বিছানার ওপর বসে আছেন। কিন্তু শুভ্র কাকুর মুখের চেহারাটা একদম শুকনো দেখাচ্ছে, সেই সঙ্গে চোখ দুটো লাল আর ছলছল করছে। কিছু একটা হয়েছে ভেবে বাবাকে বললাম, তোমরা এসেছো, আমাকে ফোন করে তো বলতে পারতে, তাহলে কিছু নিয়ে আসতাম। ঘরে তো কিছুই নেই। তারপর বললাম, সব ঠিক আছে তো? শুভ্র কাকুই বললেন, না, ঠিক নেই, আমি খুব বিপদে পড়েছি বলে বলতে লাগলেন। তুমি তো জানো অঙ্কিতাকে, মেয়েটা এমটেক করছিল, হঠাৎই 20 দিন আগে সে বলে বিয়ে করবে। ছেলেকে জিজ্ঞাসা করলে বলে তার সাথে কলেজে পড়তো, এখন চাকরি করে, পাঞ্জাবি ছেলে। বললাম, তাহলে অসুবিধে কোথায়? কাকু সে কথার উত্তর না দিয়ে বলতে লাগলেন, এমন নয় যে আমি মেয়ের কথায় রাজি হয়ে গিয়েছিলাম। আমি এবং তোমার কাকিমা দুইজনেই মেয়েকে বোঝানোর চেষ্টা করেছি ওদের কালচার আর আমাদের কালচার এক নয়, পরে গিয়ে অসুবিধা হতে পারে। বিয়ে যখন করতে চেয়েছিস তখন ওর থেকে শতগুণ ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। মেয়ে তখন বলে ফেলে, আমি সরঞ্জিতের সাথে যেভাবে মেলামেশা করেছি তাতে ওকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমার কাকিমা তখন বলেন, কেন, তুই কি করেছিস? মেয়ে বলে, সরঞ্জিতের বাচ্চা আমার পেটে। কথাগুলো বলে কাকু মাথা নিচু করে কাঁদতে লাগলেন। কাকুর কান্না দেখে নিজেরও খুব খারাপ লাগছিল। এগিয়ে গিয়ে কাকুর একেবারে সামনে দাঁড়িয়ে বললাম, তাহলে তো আর কোনো উপায় নেই, আপনি বিয়ে দিয়ে দিন। পাশ থেকে বাবা বললেন, বিয়ে দেব বলেই তোর কাকু আর আমি সরঞ্জিতের ঠিকানায় গিয়ে খোঁজখবর নিতে গিয়ে শুনি 3 বছর আগে সে একটা বিয়ে করেছে। সেই বউ জলন্ধরে থাকে, যার আবার একটা বাচ্চাও আছে। এগুলো শোনার পর সেই জলন্ধরের ঠিকানা জোগাড় করে তোর কাকুর মেয়েকেও সঙ্গে নিয়ে সেখানে গেছি। সে নিজ চোখে সব দেখে এসে একটা নার্সিংহোমে গিয়ে পেটের বাচ্চাটা নষ্ট করে বাড়ি ফিরে এসেছে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে। কাকু চোখ দুটো মুছে বললেন, ভয় ভয় আছি মেয়েটা তার নিজের জীবনটা না নষ্ট করে দেয়। বসা অবস্থা থেকে বাবা উঠে আমার কাঁধের ওপর হাত রেখে বললেন, সব জেনে তুই কি মেয়েটাকে বিয়ে করতে পারবি? বাবার মুখে এই কথা শুনে যখন আমি বাবাকে অবাক হয়ে দেখছি, তখন কাকু মাথাটা নিচু করে আমার দিকে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আমি কাকুর হাত জোড়ের ওপর নিজের হাত রেখে বললাম, আপনি তো জানেন আপনার মেয়ে আমাকে একদমই পছন্দ করে না। শেষে আপনারা যা ভাবছেন সেটা করতে গিয়ে আবার হিতে না বিপরীত হয়ে যায়। বাবাই বললেন, ওই দিকটা আমরা দেখছি, তুই মানসিকভাবে প্রস্তুতি নে, তাহলে সামনের সপ্তাহেই বিয়েটা দিয়ে দেব। বললাম, মা জানে? আমাকে অবাক করে বাবা বললেন, তোর মা এখন তোর কাকিমার ওখানেই আছেন, উনিও মেয়ের শোকে ভেঙে পড়েছেন। সব জেনেও বিয়েটা করলাম এই ভেবে, সব মানুষই জীবনে চলার পথে কোনো না কোনো ভুল করে। আমাদের উচিত সেই ভুলটাকে ধরে রেখে পিছনের দিকে না তাকিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে চলা। ফুলশয্যার রাতে ঘরে ঢুকে অঙ্কিতাকে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে একটু অবাকই হলাম।
মনে মনে ভাবছিলাম, আমি যে অঙ্কিতাকে চিনি জানি, এ অঙ্কিতা যেন সে অঙ্কিতা না। আমাকে যাতে ভুল না বোঝে তাই একটু দূরত্ব বজায় রেখে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, তুমি মানসিকভাবে আগে সুস্থ হও। এমটেকটা করে নিজের স্বাধীনতার জন্য একটা চাকরি করো, দেখবে শরীর মন সব ঠিক হয়ে গেছে। তখন যদি তোমার মনে হয় তুমি আমার এই ছোট্ট 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে পারবে, তখন না হয় থেকো। তবে এখন তোমাকে তোমার বাবার বাড়িতে থেকেই এমটেকটা করতে হবে। মাথা থেকে ঘোমটা সরিয়ে আস্তে আস্তে যখন অঙ্কিতা আমার দিকে তাকালো, তখন দেখলাম সেই চাউনিতে আগের মতো চোখ দুটো কুঁচকানো নেই, বরং সেই চাউনিতে কীরকম যেন একটা জাদু ছিল। সেদিকে তাকিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলি, তাই তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে আলমারি থেকে বিছানার চাদর আর বালিশ বার করে মেঝেতে পেতে শুয়ে পড়ার আগেই বললাম, আলোটা জ্বলুক, নতুন জায়গা তো তোমার অসুবিধা হতে পারে। দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়েও বুঝতে পারলাম বিছানায় বসে অঙ্কিতা আমার দিকে তাকিয়ে আছে।